নিজুম অবাক চোখে তার বড় চাচির ছবি বেগমকে দেখছিল। ছবি বেগম একটা মৃদু হাসি দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কেন? নিজের সব জিনিসপত্র গুছিয়ে নাও, তারপর তোমার মাকে নিয়ে আমাদের বাড়ি চলো। নিজুম হতবাক হয়, বলে, আপনাদের বাড়িতে? ছবি বেগমের মুখে হাসি চওড়া হয়। তিনি বলেন, শুধু আমার নয়, ওটা এখন তোমারও বাড়ি। হাজার হোক তুমি ওই বাড়ির বড় ছেলের বউ। নিজুমের চোখ ঝাপসা হয়ে আসে ছবি বেগমের কথা শুনে। মনে পড়ে যায় আফরাজের করা ব্যবহারগুলো। তাই তো সে বলে, যেখানে স্বামীর কাছে মর্যাদা পায়নি সেখানে আবার শ্বশুর বাড়ি। যেই স্বামী বিয়ের পর তার বউকে রাতের আধারে একা মাঝ রাস্তায় ফেলে যায়, সেই বিয়ে আদৌ কোনো মূল্য আছে চাচি? নিজুমের এহেন কথায় ছবি বেগমের হৃদয় দোলাচল সৃষ্টি করে। অতীতের কিছু বিবর্ষ দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। কিভাবে তিনি 5 বছর বয়সী ছোট্ট আফরাজকে তার ঘর থেকে টেনে টেনে বের করে দিয়ে বলেছিল, তোর মা মরে বিদায় হয়েছে, এবার তুইও বিদায় হ। তুই আমার নিজের পেটে ছেলে নস, তাই তোর কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। 5 বছর বয়সী ছোট্ট আফরাজ সেদিন ছবি বেগমের পায়ের কাছে বসে আলতো স্বরে বলছিল, আমি কোথায় যাব? আমাকে এভাবে বের করে দিও না নতুন মা। কিন্তু হিংসা ও ক্রোধে অন্ধ ছবি বেগমের মন সেই দিন নিজের স্বামী প্রথম স্ত্রীর ঘরে এই নিষ্পাপ সন্তানের আকুল আবেদনও গলাতে পারেনি। চরম নির্দয়তা দেখিয়ে তিনি নিজের স্বামীকে বলেছিলেন, এই ছেলে যদি এ বাড়িতে থাকে তাহলে আমি তোমার সাথে সংসার করব না। একে এক্ষুনি বের করো এখান থেকে। স্ত্রী ভালোবাসার অন্ধ আলমগীর খান সেই দিন তার কথা রাখতে গিয়ে নিজের রক্তের সাথে বেইমানি করল। আফরাজকে বাড়ি থেকে বের করে অবস্থায় তার কম সচ্ছল ছোট ভাইয়ের কাছে রেখে আসলো। যদিও বা নাজমুল খান এমনিতেই আফরাজের দায়িত্ব নিতে রাজি হয়নি। আলমগীর খান ব্যবসা করে ভালো টাকা জমিয়েছিলেন। অপরদিকে নাজমুল খান অন্যের জমিতে বর্গা দিতেন। সেই সময় আলমগীর খান এজন্য নিজের ছোট্ট ভাইকে লোভ দেখান যে যদি সে আফরাজের দেখাশোনা করে তবে তাকে অনেক টাকা পয়সা দেবে। এই লোভেই তো নাজমুল খান রাজি হয়েছিলেন। তবে সেই কথা তিনি কখনোই আফরাজ বা তার মামাকে জানাননি, বরং এমন একটা ভাব নিয়ে রেখেছেন যেন তার আফরাজ এর প্রতি দয়া হয়েছিল, আর সেজন্যই তিনি আফরাজের দেখভাল করেছেন। নিজের অতীতের এসব কথা ভেবেই ছবি বেগমের দুচোখ অশ্রুসিক্ত হয়ে যায়। আজ এসব মনে পড়লেই নিজেকে বড্ড বেশি জামিল মনে হয় তার। অল্প বয়সে তার বাবা তাকে এক বিপত্নিক পুরুষের সাথে বিয়ে দেয়। 16 বছর বয়সী ছবি বেগম সেটা সহজে মেনে নিতে পারেনি। তার মনে হয়েছিল তার সাথে অন্যায় হচ্ছে। তাই বিয়ের পর যখন দেখলো তাকে একটা ছোট্ট বাচ্চার দায়িত্ব নিতে হবে, তখন সেই ক্রোধ আরও বেড়ে গিয়েছিল। আর এই সেই সব ক্রোধ দিয়ে পড়ে ছোট্ট আফরাজের ওপর। অতীতের কৃতকর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত তিনি, এজন্য শাস্তিও পেয়েছেন। আর এবার আরও নতুন কোনো অন্যায় হতে দিতে তিনি রাজি নন। তাই তো এসে দাঁড়ালেন নিজুমের পাশে। এরই মধ্যে আসমানি বেগম ঘর থেকে বেরিয়ে ছবি বেগমকে দেখে বলেন, ভাবি আপনি? হ্যাঁ আমি তোমাকে আর তোমার মেয়েকে আমাদের বাড়িতে নিতে যেতে এলাম। তোমার মেয়ে তো এখন আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির বউ এভাবে বাহিরে বাহিরে ঘুরবে, সেটা কি ভালো দেখায়? আসমানি বেগম আমতা আমতা করে বলে, কিন্তু এ বিয়েটা তো। ছবি বেগমের মাঝ পথেই তাকে থামিয়ে দিয়ে বলেন, বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো, এটা অস্বীকার করা তো কোনো উপায় নেই। তা ঠিক, তবে ব্যাস, এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। এভাবে আর কতদিন অন্যের ঘরে পড়ে থাকবেন? আর এই বিয়ের কথা না হয় বাদ দিলাম, তাছাড়াও তো আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি আমার ছোট,
যা হও, সেই সম্পর্কের খাতিরে না হয় চলো। দিশেহারা আফসানি বেগম যেন একটা পথের দিশা খুঁজে পেলেন। ছবি বেগম যেন তার সামনে সাক্ষাৎ ফেরেশতা হয়ে উদয় হলেন। মেয়েকে নিয়ে অন্তত কোথাও মাথা গোঁজার ঠাঁই তো পেলেন। তাই আর আপত্তি করলেন না, বলেন বেশ চলুন তবে। নিঝুমের অবস্থাটাও অনেকটা মায়ের মতোই। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হলো ছবি বেগমের সাথে যেতে। তবে নিঝুম এটাও ঠিক করে নিয়েছেন, জোর করে সে আফরাজের বইয়ের অধিকার নেবে না। আফরাজ যদি তাকে স্বীকৃতি দেয় তবে সে এই সম্পর্কের মান্যতা দেবে, নচেত নয়। এতটুকু আত্মসম্মান অন্তত তার আছে। সকাল সকাল জ্ঞান ফিরতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো আফরাজ। গতকাল রাতে অতিরিক্ত মদ্যপানের জন্য সে এক সময় জ্ঞান হারিয়ে ফেলে। সকালে উঠেই মাথায় তীব্র ব্যথা অনুভব করে আফরাজ। সে মাথা চেপে ধরে বসে থাকে, এমন সময় কেউ এসে তার সামনে এক কাপ কফি এগিয়ে দেয়। আফরাজ মাথা তুলে হতবাক স্বরে বলে, এলা তুমি? এলা স্মিথ হেসে বলে, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি এখানে কি করছো? আমি আর ম্যাক্স মিলে কাল রাতে তোমার বাসায় নিয়ে এসেছি। না হলে তোমার যা অবস্থা ছিল, কাল রাতে তোমার বাসাতে ছিলাম। সারা রাত মুভি দেখে কাটিয়েছি। ভোর হতে হতেই ম্যাক্স ঘুমিয়ে পড়েছে, তবে আমার কেন জানি ঘুম পায়নি। তাই কফি বানাতে চলে গেলাম, নিজেও খেলাম আর তোমাদের জন্য নিয়ে এলাম। ম্যাক্সের কক্ষে প্রবেশ করতে করতে বলে, খেয়ে দেখো, কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আফরাজ কফিতে চুমুক দিয়ে বলে, আসলে ভালো হয়েছে। এলা আফরাজের উদ্দেশ্য বলে, তোমার এরপরে প্ল্যান কি আফরাজ? কোন ব্যাপারে? ম্যাক্সের কাছে কাল আমি সব শুনেছি। তুমি এই বিয়েটাকে নিয়ে কী ভাবছ? আফরাজ শক্ত কণ্ঠে বলে, এই বিয়েটা আমি মানি না। যদি প্রয়োজন হয় তো আমি মেয়েটাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এলা রাগী কণ্ঠে বলে, এটা তুমি একদম ঠিক কাজ করছো না। এভাবে একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে চাইছো? আমি তোমাদের দেশের কালচার সম্পর্কে জানি, সেখানে মেয়েদের জীবন কেমন তাও জানি। তাই বলছি, এভাবে মেয়েটার সাথে অন্যায় করো না। আফরাজ এলার এহেন আচরণের কারণ জানে। এলা মেয়েটা প্রচুর নারীবাদী স্বভাবের, লন্ডন এবং একটি নারী অধিকার সংগঠনের কর্ণধারক। তাই ওর অনুভূতি আফরাজ বুঝতে পারে, তবুও নিজের সপক্ষে বলে, আর আমার সাথে যে প্রতারণা করেছে সেটা তুমি কি বলবে? মেয়েটা ঠকিয়েছে আমায়। এলা বলে, এটা তুমি এত নিশ্চিতভাবে বলতে পারো না যে মেয়েটা তোমায় ঠকিয়েছে? আগে সত্যটা জানার চেষ্টা করো। কোনো সত্য জানার নেই আমার, যা বলা বলে দিয়েছি। এলা ক্রোধে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। মেয়েদের প্রতি কোনো অন্যায় সে মেনে নিতে পারে না। এলাকে বোঝানোর জন্য ম্যাক্স তার পিছন পিছন ছোটে। এদিকে আফরাজের এবার একটু হলেও টনক নড়ে। সে এলা বলা কথাগুলো ভাবতে থাকে। হঠাৎ তার মনে প্রশ্ন আসে, এমন কি হতে পারে যে ওই মেয়েটা মানে নিঝুম পরিস্থিতির শিকার? নিঝুমও শান্তি বেগমকে নিয়ে নিজের বাড়ি এলেন ছবি বেগম। নিঝুম আজ অনেক দিন পর নিজের বড় চাচার বাসায় এলো, কারণ তাদের পরিবারের মাঝে যোগাযোগ খুব কম। সবশেষ বোধহয় বছরখানেক আগে একবার এসেছিল, যখন তার বড় চাচা আলমগীর খান অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাগত ছিলেন। এসব কথা ভেবেই আনমনে হাসছিল নিঝুম। এমন সময় হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে ছবি বেগম নিঝুমের হাত ধরে ফেলে। নিঝুমের সম্মতি ফিরতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছবি বেগম আলতো হেসে বলে, কি এমন ভাবছ? একটু দেখে চলো তো। এরই মধ্যে আলমগীর খান হঠাৎ করেই সেখানে উপস্থিত হন এবং তাদের দু মা মেয়েকে দেখে অবাক স্বরে বলে ওঠে, তোমরা এখানে? শান্তি বেগম কিছু বলতে যাবে কি তার আগেই ছবি বেগম বলে ওঠে, নিজের গুণধর ভাইয়ের কোনো খবর তো রাখো না।
তাই তোমার এই ব্যাপারে না জানাই স্বাভাবিক। নাজমুলের নাম নিও না আমার সামনে। ওর উপর আমি রেগে আছি। এমনিতেই ও যেভাবে আমার ছেলের সাথে প্রতারণা করলো, কিন্তু এখন আবার নতুন করে কি অঘটন ঘটালো? কি অঘটন ঘটানো বাকি রেখেছে সেটা বলো। নতুন বিয়ে করে শান্তি আর নিজুমকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা অসহায় হয়ে ওর বাড়িতে বাড়িতে ঘুরছিল, তাই আমি নিয়ে এলাম। আলমগীর খান ক্রোধিত স্বরে বলেন, এই নাজমুল সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে। দেখছি একটা বিহিত আমায় করতে হবে। তুমি খুব ভালো একটা কাজ করেছো ওদেরকে এখানে এনে। জানি না নাজমুল কিভাবে এত নির্দয়তা করতে পারল। নিজের মেয়ে কথাও একবার ভাবল না। ছবি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, একসময় তো আমার ইন্ধনে তুমিও নিজের ছেলেকে ত্যাগ করেছিলে। তোমারই তো রক্ত, যদিও বা আমার নিজেরও তো দোষ ছিল বেশি। তারই শাস্তি আল্লাহ আমার ছেলেটাকে দিচ্ছেন বলে আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলো ছবি বেগম। আলমগীর খান এখানে এসে ছবি বেগমের মাথায় হাত বুলিয়ে বলেন, আর অতীতের কথা ভেবে কষ্ট পেও না। আমি আফরাজের দায়িত্ব না নিলেও ওকে ফেলে তো দেইনি। নাজমুলের কাছে রেখেছিলাম ওকে। ওর দেখাশোনার জন্য মোটা অঙ্কের খোপমুষো দিতাম, কিন্তু নাজমুল এটা কী করলো? ছবি বেগম বলেন, এখন এসব কিছু একটা সমাধান আছে। তুমি দয়া করে আফরাজকে ছেলেটে আসতে বলো। আমার বিশ্বাস ও ফিরলেই সব ঠিক হয়ে যাবে। আমারও যে ওর কাছে ক্ষমা চাইতে হবে নিজের অতীতের কৃতকর্মের জন্য। আলমগীর খান বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আফরাজ কেন আমার কথা শুনবে? আমার প্রতি ওর যা রাগ, আমি বললেও কখনো দেশে ফিরবে না। তাহলে এখন উপায় কি? এভাবে কি এই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে? বলে ছবি বেগম নিজুমের মাথায় হাত বোলায়। নিজুমের মায়াবী মুখ দিকে করুণ চোখে তাকিয়ে বলে, এই মেয়েটা তো কোনো দোষ নেই, শুধু শুধু কেন নিজের বাবার লোভের বলি হবে ও? তুমি আফরাজকে সবটা বুঝিয়ে বলো না। আমরা না হয় ওর সাথে অন্যায় করেছিলাম, কিন্তু এখন যদি ও নিজুমের সাথে অন্যায় করে সেটা তো ঠিক না। যেভাবেই হোক ওদের তো বিয়ে হয়েছে। সমাজের চোখে, আইনের চোখে, ধর্ম মতে ওরা এখন স্বামী স্ত্রী। আফরাজকে তো আসতে হবে, ওর স্ত্রীর দায়িত্ব নিতে হবে। আলমগীর খান চিন্তিত হয়ে পড়েন। কিছুটা ভেবে বলেন, তুমি ওদের ভিতরের ঘরে নিয়ে যাও, আমি দেখছি কি করা যায়। এমন সময় নিজুম হঠাৎ করে বলে ওঠে, আমার একটা অনুরোধ আছে বড় আম্মু। এই অনুরোধটা রাখবেন প্লিজ। কি অনুরোধ? যদি উনি এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে না পারে, তাহলে দয়া করে তোমরা ওনাকে এই বিষয়ে জোর করবে না। আমি চাই না জোরপূর্বক গড়ে ওঠা এই সম্পর্ককে উনি মনের বিরুদ্ধে গিয়ে স্বীকৃতি দিন। তাই উনি যদি বিয়েটাকে মানতে নারাজ থাকেন, তাহলে বলে দেবেন আইনি উপায়ে যেন বিচ্ছেদের ব্যবস্থা করেন। ছবি বেগম হতবাক স্বরে বলেন, এটা কি বলছো তুমি নিজুম? এই সম্পর্কটা তুমি ভেঙে দিতে চাও? জোর করে গড়ার সম্পর্ক যে তাসের ঘরের মতো, সেটা একদিন না একদিন এমনি ভেঙে যাবে। তাই এই সম্পর্কটাকে টেনে না নিয়ে যাওয়াটাই বোধহয় ভালো হবে। ছবি বেগম বলেন, তোমার কথায় যুক্তি আছে, তবে আমার কেন জানি মনে চাইছেন না যে এই সম্পর্কটা ভেঙে যাক। তোমাদের এক হওয়ার কি কোনো উপায় নেই? আমার জীবনে এই বিয়ে শুরু হয়েছে অশ্রুজলের মাধ্যমে। এই সম্পর্ক থাকা নিয়ে কি ভালো কিছু আশা করা যায়? কোনো কিছু আশা আমি রাখি না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে অনিচ্ছুক। ভাবছি উপযুক্ত সময় হলে দেশে ফিরে এই সম্পর্কটাকে শেষ করে দিয়ে আসব। আফরাজের মুখের কথাটা শুনে মার্কস দীর্ঘশ্বাস ফেলে। আজ সকাল থেকে আফরাজকে সে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও আফরাজ ঘুরে ফিরে এই একই কথা বলছে। এদিকে বেঁধেছে আরেক বিপত্তি। আমাদের নারীবাদী এলাও বলে দিয়েছেন, যদি আফরাজ ওই মেয়ের সাথে কোনো
অন্যায় করে তাহলে আফরাজের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক রাখবে না। আর এদের দুজনের মাঝে ফেঁসে গেছে ম্যাক্স। সে যে কি বলবে সেটাই বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ করে আফরাজের ফোনে একটা ফোন কল আসছে। আফরাজ সেই ফোন কলটা রিসিভ করে জিজ্ঞেস করে, কে বলছেন? আমি তোমার বাবা বলছি। আফরাজের সাথে সাথে ফোনটা রেখে দিতে চায়, কারণ অতীতের ঘটনায় কারণে নিজের বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে। সে ফোনটা রেখে দিতে যাবে এমন সময় আলমগীর খান বলে উঠে, কলটা কেটে দিও না, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। কি কথা? এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন চলে। নিজুম ও শান্তি বেগম খান বাড়ির গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছেন। শান্তি বেগম মন খারাপ করে শুয়ে শুয়ে নিজের জীবনের যাবতীয় দুঃখ বিলাস করছিলেন। স্মরণ করছিলেন বিয়ের পর থেকে কিভাবে দীর্ঘদিন স্বামীর অবজ্ঞা অবহেলা সহ্য করেছেন, তবু পরিস্থিতির চাপে তাকে সব মুখ বুজে সহ্য করতে হয়েছে। চাচা চাচি বাড়িতে মানুষ হয় তিনি কখনো বিবাহপূর্ব জীবনে সুখ পায়নি, আর না হয় পেয়েছেন বিয়ের পর। এরপর তার জীবনে নিজুম এলো। নিজের মেয়েকে কেন্দ্র করে তিনি সুখের জীবন গড়ে তুলতে চাইছিলেন। তার জীবনের সব থেকে বড় স্বপ্ন এটাই যে তার জীবনে যাই হোক না কেন তিনি তার মেয়েকে সুখী দেখতে চায়। এজন্য সব রকম চেষ্টা তিনি করে গেছেন। নিজুম এসএসসি পরীক্ষার পরে নাজমুল খান নিজুমকে এক মধ্যবয়সী পুরুষের সাথে বিয়ে দিতে চেয়েছিল টাকার লোভে। সেবার কত অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি বিয়েটা আটকাতে সক্ষম হয়েছিলেন। সেসব কথা ভেবে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। এখনও যে মেয়ের জীবনে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তার স্বামী কি আদৌ তাকে স্বীকৃতি দেবে, এই চিন্তায় শান্তি বেগমের মাথা কাজ করছে। নিজুম যেমন বুঝতে পারেন নিজের মায়ের এই ভাবনা, তাই তো শান্তি বেগমের উদ্দেশ্য করে বলেন, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আম্মু, আমি নিজের পথ নিজেই গড়ে নেওয়ার চেষ্টা করব। তুমি তো আমাকে জীবনে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন আমি পূরণ করব। ডাক্তার হয়ে আমার চিকিৎসা করবে তো আপি? হঠাৎ করে একটা কণ্ঠস্বর কানে আসতেই সামনে দিকে তাকায় নিজুম। সামনে তাকাতেই দেখতে পায় হুইল চেয়ারে করে এগিয়ে আসছে আফরার খান, ছবি বেগম আলমগীর বেগমের একমাত্র ছেলে। নিজুম আফরাজকে দেখে ভীষণ খুশি হয়। এই বাড়িতে আফরাজের সাথে তার সম্পর্ক সব থেকে ভালো। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া এই ছেলেটা বড্ড মিশুক। তিনি ভাগ্যদোষে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে। নিজুম এগিয়ে এসে আফরারের মাথায় হাত বুলিয়ে বলে, অবশ্যই। নিজুম রাতের আধারে একা বসেছিল ব্যালকনিতে। সেখানে বসে বসে নিজের জীবনের অমীমাংসিত হিসাবগুলো মিলাচ্ছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখল। নিজুম পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল ছবি বেগমকে। ছবি বেগমকে দেখে সে সামান্য হেসে বলল, চাচি কিছু বলবেন? আমার আবির এসেছিল তোমার কাছে। আফরাজের ভাইয়ের নাম পরিবর্তন করে আবির করা হয়েছে। নিজুম বলে, এসেছিল তো, অনেক ক্ষেত্রে আমার সাথে গল্প করেছে। ওর সাথে গল্প করে আমার মনটা ভালো হয়ে গেল। অদ্ভুত একটা শান্তি অনুভব করতে পারি। ছবি বেগম স্মিত হেসে বলে, আমার ছেলেটা এমন, যেখানে যায় সেখানে মাতিয়ে রাখতে পারে। সব সময় কত হাসিখুশি থাকে, কিন্তু ওর জীবনটা সবই আমার পাপের ফল। আমি আফরাজের সাথে যে অন্যায় করেছিলাম তার ফল পাচ্ছে আমার ছেলেটা, বলে ছবি বেগম চোখের জল ফেলতে থাকে। তাকে এভাবে দেখে নিজুমের অনেক খারাপ লাগে। নিজুম ছবি বেগমকে আশ্বস্ত করে বলে, এত চিন্তা করবেন না চাচি, দেখবেন একসময় সব ঠিক হয়ে যাবে। আবির ওর এই প্রতিবন্ধকতা ঠিক একদিন জয় করতে পারবে। আপনি স্টিফেন হকিং নাম শোনেননি? সেও তো এই হুইলচেয়ারে বসেই জীবনে অনেক কিছু করেছে। আমার বিশ্বাস আবিরও পারবে। নিজুমের কথা শুনে ছবি বেগম বললেন, তাই যেন হয়।
তবে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা কি জানো? একবার হলেও আফরাজের কাছে নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইব। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও বলে দীর্ঘশ্বাস ফেললেন। এতবার নিজুমকে বলেন, এত রাতে জেগে আছো কেন? ঘুমাবে কখন? একটু পর ঘুমাবো। আচ্ছা ঘুমাও, কিন্তু কাল সকাল সকাল উঠে তৈরি হয়ে নিও, অনেক কাজ আছে। কাল আবার কি কাজ চাচি? কেন তোমার মনে নেই? হিসাব মতো তো কাল তোমার সাথে আফরাজের বৌভাত হওয়ার কথা। নিজুমের কণ্ঠে গম্ভীরতা এনে মলিন স্বরে বলেন, যেখানে এই বিয়েটা কোনো মূল্য নেই সেখানে আবার বৌভাত? আমি কোনো কথা শুনতে চাই না। কাল তুমি সকাল সকাল তৈরি থেকো। আমাদের কিছু নিকটাত্মীয় আসবে যাদের না জানালেই নয়। হাজার হোক এই বাড়ির বড় ছেলের বিয়ে হয়েছে তোমার সাথে, এই কথা তো সবার জানা উচিত। নিজুম আর কিছু বলল না, কিন্তু তার মনে দ্বিধাগুলো দূর হচ্ছিল না। কি আছে নিজুমের ভাগ্যে? এই বিয়েটার কি আসলে কোনো ভবিষ্যৎ আছে নাকি এটা সম্পূর্ণ অন্তঃসারশূন্য? সেই প্রশ্নের উত্তর তো সামনে পাওয়া যাবে। তবে নিজুম এটুকুই নিশ্চিত, তার জীবনে কোনো না কোনো আশা আছে। পরের দিন পুরো খানবাড়ি আজ সেজে উঠেছে নতুন রঙে। ছবি বেগম নিজ হাতে আজ সব কিছু আয়োজন করেছে। বৌভাতে সকল আয়োজন প্রায় শেষের দিকে। নিজুম একটা লাল সিল্কের শাড়ি পরে এক কোণায় মুখ গোমড়া করে বসেছে। মাঝে মধ্যে দু একজন আসলে তাদের সাথে একটু হুঁ হাঁ করছে, এইটুকুই। ছবি বেগমের কথা শেষ পর্যন্ত সে রাজি হয়েছে। নিজুমের মা শান্তি বেগম তাকে বলেছে নিজের শাশুড়ির কথা মেনে চলতে, তাই সেও আর কোনো আপত্তি করেনি। নিজুমের নিজেকে নিয়ে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, কারণ এই অনুষ্ঠানে আসার অনেকেই তাকে বাঁকা নজরে দেখছে। মূলত তারা বিয়েটাকে কোন পরিস্থিতিতে হয়েছিল সেটা নিজেই এমন করেছে। আবার অনেকে তো তার কাছে মুখের উপরই জানতে চেয়েছে আফরাজ কেন বিয়ের পরই তাকে ফেলে লন্ডনে চলে গেল। কিন্তু নিজুম এসব কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, যার কারণে তার অনেক খারাপ লাগছে। নিজুমের এই মন খারাপ বুঝতে পারছিলেন ছবি বেগম, তাই তো তিনি দূরে থেকে বিড়বিড় করে বলে, তুমি চিন্তা করো না, তোমার জীবনটা আমি নষ্ট হতে দিব না। যেভাবেই হোক না কেন তোমার এই জীবনটা পুনরায় গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। আমি নিশ্চিত তোমার সাথে আফরাজের অনেক সুখের সংসার হবে। এরই মধ্যে নিজুম তার দিকে তাকানো, দুজনে চোখাচোখি হয়ে যায়। ছবি বেগম সামান্য হাসে, নিজুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। একটু পরই ছবি বেগম সব দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা তো অনেকক্ষণ হলো এসেছেন বউ ভাতে আনুষ্ঠানিকতার দাওয়াত রক্ষা করতে। তো যেমনটা আপনারা জানেন, আমার ছেলে আফরাজের সাথে আমার দেবরের একমাত্র মেয়ে নিজুমের বিয়ে হয়েছে, তো আজ তাদের বৌভাত। তিনি আর কিছু বলতে যাবে সময় হঠাৎ করে সেই স্থানে উপস্থিত হয় নাজমুল খান। তিনি এসেই বলেন, আমার মেয়ে বৌভাত, অথচ আমাকেই দাওয়াত দেওয়া হলো না, এটা কেমন কথা? নিজুম তো হঠাৎ এভাবে এখানে নিজের বাবাকে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে বলল, বাবা? নাজমুল খান এগিয়ে আসতে বলে, চলে এলাম বিনা আমন্ত্রণে, আমারও তো কিছু দায়িত্ব আছে। ছবি বেগম বেশ উপহাস করে বলে, আমি তো ভেবেছিলাম যে তুমি নিজের নতুন বউকে সময় দিতে এতই ব্যস্ত যে আসতে পারবে না, তা বিনা আমন্ত্রণে চলে এলে। তোমার নতুন বউ আসতে দিল? নাজমুল খান অপমানটা হজম করে নিয়ে বলল, আমি স্ত্রীপুরুষ নই যে স্ত্রীর কথায় মতো নাচব, যেমনটা ছিল ভাইয়া। নাজমুল, মুখ সামনে কথা বলো, ভুলে যেও না ওই লোকটা তোমার বড় ভাই হয়। নাজমুল খান উপহাস করে বলেন, আরে রাখেন তো বড় ভাই, ভাইয়েরা কোনো দায়িত্ববানও পালন করেছে?
নিজে তো এদিকে এত বড় একটা বিশাল অট্টালিকা তৈরি করেছে, আমার খোঁজ নিয়েছে একবারও? ছোটবেলা যে ওর ছেলের দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা ঋণ শোধ করেছে। এমন সময় আলমগীর খান সেখানে উপস্থিত হয়। তিনি এসেই বলেন, তার বিনিময়ে তুই যে আমার থেকে মোটা অঙ্কের টাকাও নিয়েছিলি, এর বিনিময় সেটাও বল। নাজমুল খান এবার একটু দমে যান, তবে একেবারে হার মানেন না, বরং বলেন, সে যাই হোক, তবে এখন কথা হচ্ছে তোমরা সবাই মিলে আমার মেয়ের জীবনে নিয়ে কেন খেলছ? ওকে কেন ওর স্বামীর কাছে পাঠাচ্ছ না? আমি এর জবাব চাই। নিজেও এবার প্রতিবাদ করে বলে ওঠে, নিজে এসব নাটক বন্ধ করো মিস্টার নাজমুল খান। তোমাকে তো এখন আমার নিজের বাবা বলতে ঘৃণা করে। তুমি তো বাবা নামের কলঙ্ক। বাবারা তো নিজেদের সন্তানদের আলগে রাখে, আর তুমি কি করছো? নিজের একমাত্র মেয়েকে বিপদের দিকে ঠেলে দিয়েছ। আমার জীবন নিয়ে খেলছো নিজের স্বার্থের জন্য। আমাকে আর মাকে রাতের আধারে বাড়ি থেকে বের করে দিয়ে তো তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছ। তারপরও এসব কথা বলছো কেন মুখে? তোমার কি লজ্জা বলে কিছু নেই? নিঝুমের কথা শুনে নাজমুল খান ভীষণ রেগে গিয়ে নিঝুমের দিকে এগিয়ে গিয়ে তার মাথার চুল টেনে ধরে বলে, তোর এত বড় সাহস আমার সাথে এভাবে কথা বলিস? দাঁড়া, এবার তোর মজা আমি দেখাচ্ছি। বাবা ছাড়ো, লাগছে। সেখানে উপস্থিত শান্তি বেগম এহেন পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে নিজের মেয়েকে ছাড়ানোর চেষ্টা করেন। নাজমুল খান আরও বেশি জোর দেখিয়ে শুধু বিশ্রী গালাগালি দিয়ে শান্তি বেগম ঠাস করে নাজমুল খানের গালে থাপ্পড় বসিয়ে দেন। নাজমুল খান সহ উপস্থিত সবাই চমকে ওঠে। নাজমুল খান তো অবাক হয়ে শান্তি বেগমকে দেখছিল। শান্তি বেগমের এ কী রূপ! বিয়ের পর যে মেয়ে কখনোই সাত চড়ে বা কাটেনি, আজ কিনা সে তার গায়ে হাত তুলল। নাজমুল খান রক্তিম চোখে তাকে কিছু বলবেন, তার আগে শান্তি বেগম বলেন, একদম চোখ রাঙাবি না। এতদিন তুই আমার স্বামী ছিলি, যেন তোর সব অপমান আমি মুখ বুজে মেনে নিয়েছি, তেমন প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এখন যদি সম্পর্কটা নেই, তখন তোকে সম্মানও দেব না। যদি আমার বা আমার মেয়ের দিকে হাত বাড়াস, তবে তোর সেই হাত কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, বলে ক্রোধে ফুঁসতে থাকেন। নিঝুম অবাক চোখে তার মা শান্তি বেগমের দিকে তাকিয়েছিল। মায়ের এই রণচণ্ডী রূপ সে আগে কখনোই দেখেনি। উপস্থিত অনেকেই নানা রকম কথা বলতে থাকেন। নাজমুল খান চূড়ান্ত অপমানিত বোধ করেন। তাই তিনি ভাবেন এখানে আর বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো। তাই তিনি ফেরার জন্য পা বাড়ান। তবে যেতে যেতে নিঝুমও শান্তি বেগমের সতর্কবাণী দিতে ভোলেন না। তিনি বলেন, বেশিবার বাড়তে না, তোদের মা মেয়ে, তোদের আমি দেখে নেব। তবে তার এই হুমকিতে শান্তি বেগম বা নিঝুম কেউ গায়ে মাখে না। ছবি বেগম দেখেন যে উপস্থিত আত্মীয় স্বজনরা নানা রকম কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যাপারটা খেয়াল করে তিনি অনেক বিব্রত বোধ করেন। পরিস্থিতি গভীরভাবে তিনি বুঝতে পারছিলেন। তাই তো মৃদু হেসে বললেন, যা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তার জন্য দুঃখিত। নিঝুম, তুমি মনে সাহস রাখো। সন্ধ্যাবেলা আত্মীয় স্বজন অনেকেই বিদায় নিয়েছে। সে কয়েকজন বা আছে, তারা যাবার পথে। তবে যেতে যেতে তারা নানান ধরনের মন্তব্য করে যেতে ভুলছেন না। ছবি বেগম আপন বড় বোনও যাওয়ার সময় বেশি শব্দ করে বলে ওঠেন, এসব কি হচ্ছে ছবি? তোর বাড়িতে এসে এসব নাটক দেখব ভাবিনি। তোর সৎ বড় ছেলেটা এত খারাপ, বিয়ে করে নিজের বউকে এভাবে ফেলে রেখে চলে গেছে। একবারও ভাবলো না মেয়েটার কি হবে? আর মেয়ের বাবাই বা এটা কেমন আচরণ করে গেল? ছবি বেগম উত্তর কি বলবেন বুঝতে পারেন না। একটু ভেবে চিন্তিত তিনি কিছু বলতে যাবেন, তার আগে হঠাৎ করে সেখানে উপস্থিত হলো আফরাজ। সে এসেই বলে,
বউকে ফেলে রেখে কোথাও যায়নি। একটা মিথ্যা দিয়ে শুরু সম্পর্ক মান্যতা দিতে চায়নি শুধু। আফরাজের গলার স্বর শুনে সবাই চকিতে সামনের দিকে তাকায়। সকলে অবাক দৃষ্টিতে আফরাজের দিকে। নিজেও আফরাজকে দেখে চোখ নামিয়ে নেয়। বিড়বিড় করে বলে, উনি কি সত্যি এসেছেন? আফরাজ ধীরে ধীরে এগিয়ে এসে বলে, এবারে মিথ্যে সম্পর্ক ইতি টানার জন্য আমার আশা। ছবি বেগম আফরাজকে দেখে যতটা না খুশি হয়েছিল, তার সব ছবি বিষাদের রূপ নেয় এই আফরাজের শেষ কথায়। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন আফরাজ হয়তো বিবেচনা না করে একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাই তো তিনি আফরাজের উদ্দেশ্য বলেন, তুমি এতদিন পর এই বাড়িতে পা রাখায় ভীষণ খুশি হলাম। আমার এটা ভেবে খুশি লাগছে যে তুমি তোমার বাবার মতো অনুরোধটা রেখেছ। আমার তোমাকে কিছু বলার আছে। আফরাজ গম্ভীর স্বরে বলল, জি বলুন। ছবি বেগম আফরাজের সামনে এসে মাথা নিচু করে বলেন, আমি জানি অতীতে আমি তোমার সাথে যেই ভয়ানক অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমার নির্দয়তার জন্য তোমার সুন্দর শৈশব ব্যাহত হয়েছে। তুমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ। এজন্য আমি ভীষণ লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি অন্তত কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। যেন আমার করা পাপের ফল আমার ছেলে আবির্ভোগ করছে। পারলে আমার ছেলেটার জন্য দোয়া করো। আমি প্রয়োজনে তোমার পা ধরে বলে জি না। তিনি আফরাজের পায়ে হাত দিতে যাবেন, এমন সময় আফরাজ তাকে ধরে ফেলে বলেন, এটা কি করছেন আপনি? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যেখানে আমার নিজের বাবাই যাই হোক, আপনাকে আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আবিরের জন্য আমি দোয়া করব যেন ও সুস্থ হয়ে যায়। আফরাজের মুখে এই কথা শুনে ছবি বেগম ভীষণ খুশি হন। আবেগালুপ্ত হয়ে বলেন, জানো আজ আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। আমি এতদিন এটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম যে তুমি কখনোই আমায় ক্ষমা করবে কিনা। অবশেষে যেন আমার মনে শান্তি ফিরে এলো। আফরাজ বলেন, এখন তাহলে আমি যে বিষয়ে কাজে এসেছি সেটা ব্যবস্থা করা হোক। কি কাজ? আমার আর নিজুমের ডিভোর্সের ব্যাপারে। ছবি বেগম মুখ ভার করে বলেন, সম্পর্কটা ভাঙা কি খুবই প্রয়োজন? আফরাজ এবার বেশ শক্ত কণ্ঠে বলেন, এই বিয়েটা আমার কাছে শুধু একটা প্রতারণা ছিল। তাই এই প্রতারণা সম্পর্কটাকে আমি টিকিয়ে রাখতে চাই না। নিজুম এবার সামনে এগিয়ে এসে বললে, আমিও আপনার সাথে একমত। এই সম্পর্কটা আর সামনে এগিয়ে না নেওয়া ভালোই। আপনি একটা কাজ করুন, ভালো একজন উকিলের সাথে কথা বলুন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই মিথ্যা সম্পর্কের সমাপ্তি ঘটে। আফরাজ বলে, এমনটাই করব আমি। ছবি বেগম পড়ে যান দ্বন্দ্বে। যেখানে এরা দুজন চাইছে না এই সম্পর্কটা টিকে থাকুক, সেখানে কি আদৌ সম্পর্কটা টিকে থাকবে? ছবি বেগম একটা দীর্ঘ শ্বাস ফেলেন। হঠাৎ তার মাথা কিছু একটা আসতেই তিনি বলে ওঠেন, তোমাদের তো বিয়ে কেবল 2 দিন আগে হলো। এত তাড়াতাড়ি তো ডিভোর্স সম্ভব নয়। তোমাদের কমপক্ষে 6 মাস ওয়েট করতে হবে। ছবি বেগমের কথায় আফরাজ এবং নিজুম দুজনেই অবাক হয়ে যায়। আফরাজ বলে ওঠে, তাহলে কি এই 6 মাস আমাকে এই প্রতারণাপূর্ণ সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াতে হবে? ছবি বেগম বলে, দেখো যা হয়েছে সব নিজুমের বাবার দোষ। নিজুমের কোনো দোষ নেই। আর সব কিছু তো একটা আইন বলে কিছু আছে। আফরাজ দীর্ঘ শ্বাস ফেলে। ছবি বেগম আরও বলেন, সামনের মাসেই তো নিজুমের এইচএসসি পরীক্ষা শুরু। আগামী মাস নাগাদ শেষ হবে। তারপর আরও 5 মাসের মতো সময় থাকবে তোমাদের জন্য এই সম্পর্কটাকে নিয়ে ভাবার। আমি তোমাদের একটা পরামর্শ দেব। আফরাজ জানতে চায়, কি পরামর্শ? তোমার এই সম্পর্কটাকে এভাবে ভেঙে না দিয়ে এই সম্পর্কটাকে একটা সুযোগ দাও। নিজুমের এইচএসসি পরীক্ষা শেষ হবার পর তুমি না হয় ওকে তোমার সাথে লন্ডনে নিয়ে যাও। তারপর সেখানে 5 মাস একসাথে থাকিও। আফরাজ বলে ওঠে, অসম্ভব, আমি এটা পারবো না। আমারও ওনার সাথে লন্ডনে যাওয়ার কোনো ইচ্ছে নেই। প্রয়োজনে উনি না হয় 6 মাস পর এসে ডিভোর্স দিয়ে যাবেন। কথাটা বলে ওঠে নিজুম।
ছবি বেগম পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বলে, এরকম তো হয় না। তোমার আগে একটু একে অপরের সাথে মিশে দেখো না। এমন তো হতে পারে যে তোমাদের মধ্যে অনেক ভালো বনিবনা হয়ে গেল। আফরাজ বলো, না, এই প্রতারক মেয়ের সাথে আমার বনিবনা সম্ভব নয়। নিজুমও কম যায় না। সে বলে ওঠে, ওনার মতো রাগী অহংকারী লোক যার মধ্যে ন্যূনতম দায়িত্ববোধ নেই, এটা একটা মেয়েকে রাতের মাঝ রাস্তায় ফেলে যায়, এমন কারোর সাথে আমার বনিবনা হবে না। আফরাজ রেগে নিজুমের দিকে ধেয়ে এসে বলে, ছবি বেগম আফরাজকে থামিয়ে দিয়ে বলে, এমন করো না তোমরা। মনে করো আমি তোমাদের দুজনকে চ্যালেঞ্জ দিলাম এই 5 মাস একসাথে সংসার করার। আর 5 মাস পর তোমরা এই সম্পর্ক থেকে চাইলে বেরিয়ে আসতে পারবে। আমার চ্যালেঞ্জ হলো এই 5 মাসে তোমরা একে অপরকে জানলে হয়তো একে অপরকে বুঝতে পারবে, তখন আর এই সম্পর্কটা ভাঙতে চাইবে না। আর যদি ভাঙতে চাও তাহলে অসুবিধা নেই, তখন তোমাদের এই সিদ্ধান্তকে আমি স্বাগতম জানাবো। এখন বলো, তোমরা কি আমার চ্যালেঞ্জ রাজি আছো? এমনিতেই আরও 6 মাস কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। যদি সাহসী হয়ে থাকো তো চ্যালেঞ্জটা নাও। আফরাজ কিছুটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলো, ঠিক আছে, নিলাম। করে দেখি 5 মাস সংসার। নিজুম বলে ওঠে, কিন্তু আমি রাজি নই। নিজুম যখন জানিয়ে দেয় সে কোনো শর্ত মানতে রাজি না, তখন হঠাৎ করে হেসে ওঠে আফরাজ। নিজুমকে উপহাস করে বলে, কেন তুমি রাজি না? নাকি ভয় পাচ্ছ যে এই শর্ত মানতে গেলে তুমি আমার ধন ঐশ্বর্যের দেখে আমার সাথে সংসার করতে চাইবে, কিন্তু আমি তখন তোমায় ফিরিয়ে দেব? নিজুম রাগী কণ্ঠে বলে, আমাকে এমন ধরনের মেয়ে ভাবলে আপনি ভুল করছেন। আমি মোটেও লোভী নই। সেজন্যই তো আমায় ফাঁসিয়ে বিয়ে করেছিলে। দেখুন সেটা একটা। ছবি বেগম তাদের মধ্যে হঠাৎ করে বলে উঠেছে, তোমাদের আর ঝগড়া করতে হবে না। নিজুম তুমি আর না করো না, এই শর্তে রাজি হয়ে যাও। 5টা মাসেই তো ব্যাপার। নিজুম কিছু সময় নিয়ে ভেবে বলে, বেশ, আমি এই শর্তে রাজি। আমি এই শর্তে জিতে প্রমাণ করে দেব যে আমি মোটেও কোনো লোভী মেয়ে ছিলাম না। আমার এই লোকটা ধন সম্পদের প্রতি বিন্দু পরিমাণ লোভ লালসা নেই। এটা প্রমাণ করে আমি দম নেব। আফরাজ দাপটের সাথে বলে, আমিও দেখব তুমি কি প্রমাণ করতে পারো। আমি তোমায় দেখেই বলে দিতে পারি তোমার রন্ধে রন্ধে লোভ আর লালসা মিশে আছে। কার মেয়ে সেটা দেখতে হবে না? নিজুম নিজের মেজাজ হারিয়ে ফেলে। সে বলে, সে হিসেব তো আপনার শরীরে আমার বাবারই রক্ত বইছে, কারণ আপনি তার ভাতিজা হন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আপনি নিজেও লোভী? নিজুম ছবি বেগমের ওদের দুজনের ঝগড়া দেখে ক্লান্ত স্বরে বলেন, এসব ঝগড়া বন্ধ করো এবার। নিজুম তুমি এবার বলো না তো। আফরাজ তুমি নিজুমকে খারাপ কিছু বলো না। তোমাদের কাছে তো 5 মাস সময় আছে একে অপরকে চেনার জন্য, তখন না হয় এইসব বিষয় বিবেচনা করে দেখো। নিজুম বলে, আমি 5 মাস তো কি 5 দিন এই অহংকারী লোকটার সাথে থাকতে ইচ্ছুক নই। আফরাজ বলে, আর আমি যেন তোমার সাথে থাকার জন্য নাচতেছি। আমিও ইচ্ছুক নই তোমার মতো লোভী মেয়ের সাথে থাকতে। আমি তো অপেক্ষা আছি 6 মাস পর তোমার ডিভোর্স দেওয়ার জন্য। ছবি বেগম আবারও তাদের দুজনকে থামিয়ে দিয়ে বলে, তোমরা এবার ঝগড়া থামাও। আফরাজ, তুমি এত দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম নাও, আমি তোমায় খেতে দিচ্ছি। আফরাজ বলে, আমাকে আজই লন্ডনে ফিরতে হবে। কোম্পানি একটা জরুরি মিটিং আছে। সে কি আজই এলে আর আজই চলে যাবে? কিছু করার নেই, যাওয়াটা প্রয়োজন। মাসখানেক পর এই মেয়েটার পরীক্ষা শেষ হলে আমায় জানাবেন, আমি এসে ওকে নিয়ে যাব। কিছু অন্তত খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ছবি বেগম খুশি হয়ে যান। আফরাজ সেদিনের মতো খানা পিনা করে বিদায় নেন। যাওয়ার পর একটা বারও যেন নিজুমের সাথে কথা বলা তো দূরস্থ ফিরে পর্যন্ত তাকায় না। নিজুম কম নাকি? সেও আফরাজকে মোটেও পাত্তা দেয় না। আফরাজ ও নিজুমের মধ্যে এই স্নায়ুযুদ্ধ চলতেই থাকে। মাসখানেক পর নিজুমের এসএসসি পরীক্ষা সবেমাত্র শেষ হলো। নিজুম
সব পরীক্ষা অনেক ভালোভাবে দিয়েছে, তাই সে নিজের ভালো রেজাল্ট নিয়ে অনেক বেশি আশাবাদী। খেতে বসে সে নিজের মা শান্তি বেগমের উদ্দেশ্য করে বলছেন, তুমি দেখে নিও আম্মু, আমি অনেক ভালো রেজাল্ট করব। এই রেজাল্টের মাধ্যমে আমি অনেকের অবজ্ঞার জবাব দেব। নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে প্রমাণ করে দেব যে আমি মোটেও কারো থেকে কম না। শান্তি বেগম আশা বুক বাঁধে যে তার মেয়ের জীবনে ভালো কিছু করবে। এমন সময় হঠাৎ করে ছবি বেগম এসে নিঝুমকে বলে, নিঝুম, তুমি খেয়ে দিয়ে নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমায় এখন যেতে হবে। শান্তি বেগম অবাক স্বরে বলেন, ব্যাগ গোছাবে কেন? ও কোথায় যাবে এই সময়? ছবি বেগম বলেন, আফরাজ নিঝুমকে লন্ডনে যেতে বলেছে। এখন থেকে 5 মাস তো ওদের একসাথে থাকতে হবে। নিঝুম বলে, আমাকে কি আজই যেতে হবে? শান্তি বেগম বলে ওঠে, কিন্তু আফরাজ তো নিঝুমকে নিতে আসার কথা ছিল। ও তো এখনও আসলো না। আফরাজ ওর অফিসে কিছু জরুরি কাজের জন্য আটকে পড়েছে, এজন্য ও আসতে পারবে না। ও নিঝুমকে লন্ডনে এয়ারপোর্ট থেকে পিক করবে বলেছে। শান্তি বেগম আশ্চর্য স্বরে বলেন, তাই বলে এত দূর পথ আমার মেয়েটা একা যাবে? ওর তো বিদেশে যাওয়ার কোনো অসুবিধা নেই। আমি আর আফরাজের বাবা মিলে তো ওকে একেবারে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে আসবো। তারপর না হয় ও একেবারে লন্ডনে গিয়ে ল্যান্ড করবে। ওখানেই তো আফরাজ ওকে পিক করে নেবে। এত চিন্তার কিছু নেই। আর নিঝুম, তোমার পাসপোর্ট ভিসা সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, তাই তোমার কোনো চিন্তা করতে হবে না। নিঝুম তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায় না। ছবি বেগমে এগিয়ে এসে নিঝুমের মাথায় হাত দিয়ে বলে, আশা এই 5 মাসের সফরে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে, যা তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে। নিঝুম বলে, এই 5 মাস শুধু আমার কাছে একটা পরীক্ষার ক্ষেত্র, যেখানে আমার নিজের সততা পরিচয় দিতে হবে। নিঝুমকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বিমান উড্ডয়নের জন্য অপেক্ষা করতে লাগলেন ছবি বেগম এবং আলমগীর খান। শান্তি বেগমের চোখে জল। আবির ও নিঝুম ও বাড়ি থেকে আসার সময় ভীষণ কষ্ট পেয়েছে। নিঝুমকে বর্তমানে জড়িয়ে ধরে আছেন শান্তি বেগম। তিনি নিঝুমকে বলেন, সাবধানে থাকিস মা, তোকে আগে কখনো নিজের থেকে এত দূরে পাঠাইনি। জানি না তুই ওখানে গিয়ে কিভাবে থাকবি। ছবি বেগম বলেন, তুমি চিন্তা করো না, আফরাজ ওকে ঠিকই দেখে রাখবে। এরই মধ্যে বিমান উড্ডয়নের সময় হয়ে যাওয়ায় নিঝুমকে যেতে হয়। সকল চেকিং শেষে সে বিমানে উঠে বসে। এরপর যাত্রা শুরু করে সমুদ্র 13 নদীর পাড়ে বিলেতের উদ্দেশ্যে। এই যেন তার কাছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যার ফলাফল কী হবে সেটা নিঝুমের কাছে অজানা। নিঝুম সংকল্প নিয়ে ফেলেছেন, এই যাত্রায় সে নিজে নীরব হওয়ার সত্যতার প্রমাণ দিয়েই আসবে। 12 ঘন্টা পর, দীর্ঘ যাত্রার পর অবশেষে নিঝুম লন্ডনের মাটিতে পা রাখল। প্লেন থেকে নেমে সে চাতক পাখির মতো এদিক ওদিক তাকাতে লাগল। তার দু চোখ যেন আফরাজকে খুঁজছিল। লন্ডনের বিমানবন্দরে নানান দেশি বিদেশি অচেনা চেহারা ভিড়ে সে নিজেকে একদম অসহায় ভাবছিল। এমন সময় হঠাৎ দুজন বিদেশি তরুণ তরুণী তার দিকে এগিয়ে আসে। নিঝুম তাদের দেখে কিছুটা চমকে গেল। বিদেশি তরুণী উৎসাহিত কণ্ঠে বলে, আর ইউ নিঝুম? নিঝুম মাথা নাড়ালো। এবার ছেলেটি হেসে বলে, আরে এটাই তো নিঝুম, আমাদের আফরাজের বউ। এই মেয়েটার ছবি তো আমাদের দেখিয়েছিল আফরাজ। মেয়েটি হেসে বলে, আমার নাম এলা আর ও হলো ম্যাক্স। আমরা হলাম আফরাজের বন্ধু, আমরা তোমায় নিতে এসেছি। নিঝুম যেন ঠিক তাদের ভরসা করতে পারল না। এটা বুঝতে পেরে ম্যাক্স বলে, ওয়েট, আমি আফরাজকে কল দিচ্ছি। বলে সে আফরাজকে কল দেয়। আফরাজকে কল রিসিভ করতেই সে বলে, তোমার বউ মনে হয় আমাদের ঠিক বিশ্বাস করতে পারছে না, তুমি কিছু বলো। আফরাজ গম্ভীর স্বরে বলে, আমার এত বাজে সময় নেই যে তোমায় দিতে যাব, এজন্য নিজের বন্ধুদের পাঠিয়েছি, ওদের সাথে চুপচাপ চলে এসো। নিঝুম ভীষণ অপমানিত বোধ করে। সে মুখে উপরই বলে দেয়, আপনার দয়া আমি এখানে থাকতে আসিনি, আপনার দয়ায় আমি চলবো না, তাই আমার সাথে এমন ব্যবহার
করার দুঃসাহস দেখাবেন না। নিজুমের এই উত্তর শুনে এলা ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতে পারেনি একটা বাঙালি মেয়ে এতটা ধীর হতে পারে। এলা নিজুমকে বাহবা দিয়ে বলে, এই না হলে আদর্শ নারী।